ডক্টর মোহাম্মদ ইউনূস নেবেন না আমি সাধুবাদ জানাই, ইতিবাচক কথা, কিন্তু ওনার আসলে অপশন ছিল নেয়ার, এটাও আসলে আমরা কেউ বোধহয় এর আগে চিন্তা করিনি। সো এটা হয়তো অবাঞ্ছিত একটা প্রশ্নই বিদেশি একটা গণমাধ্যম তাকে করেছেন। এটার আইনি কোনো প্রক্রিয়া থাকতে পারে না, বিকজ এখন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটা কোনো আইনি প্রক্রিয়া আসেনি, আমরা আইনের বাইরে যে আনতে হয়েছে। এগেন ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, নতুন কিছু না। কিন্তু যার দায়িত্ব নির্বাচন দেয়া, সে ওই নির্বাচন যে সরকার দিবে সেটাতেই যদি থাকতো তাহলে এর আগে আমরা কেয়ারটেকার সরকার চাইতাম না। সো অবভিয়াসলি আমরাও জানি এবং আমরা এটা সবসময় আশা করেছি, কখনো চিন্তাও করিনি উনি থাকবেন। সো এটা আসলে অবাঞ্ছিত প্রশ্ন। দ্বিতীয় পয়েন্টটাতে যেটা আপনি বললেন যে আমাদের চিফ অফ আর্মড ফোর্সেস, উনি যে কথাটা বলেছেন, উনি যৌক্তিক কথা বলেছেন যে উনি শুরু থেকে মানে 5ই অগস্ট থেকে উনি ফুল ওনার তরফ থেকে এবং ওনার ফোর্সেসের তরফ থেকে ফুল সাপোর্ট দিয়েছেন জনগণের প্রতি, গণতন্ত্র সৃষ্টির প্রতি। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের তৈরির প্রতি এবং তৈরি হবার পর থেকে তাদের যা কিছু প্রয়োজন, যেইভাবে জেনারেল ওয়াকারুজ্জামান এবং আর্মড ফোর্সেস সহযোগিতা করতে পারে সেই সহযোগিতার কথাগুলো ওনারা বলেছেন। সো উনি যখন এই যে 18 মাসের কথা বলেছেন, আমি ধরেই নিয়েছি যে উনি টাইম জাস্ট রাদার কথার কথা একটা সময় বলেছেন। উনি হয়তো যেটা মিন করতে চেয়েছেন, এটলিস্ট আমরা যেটা ধরে নিয়েছি, উনি যেটা মিন করতে চেয়েছেন যে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন দেবার জন্য যেটাই সময় লাগুক না কেন, যেটাই প্রয়োজন সেটা তারা তাদের জায়গা থেকে পুরোপুরিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে দেবে। মানে আপনি বলতে চাচ্ছেন 18 মাসটা খুব যে স্পেসিফিক ভাবে তিনি বলেছেন এমন আমার মনে হয়নি। তবে সময়ের ব্যাপারে যে জিনিসটা, যে আসলে আমাদের কাজ শুরু করতে হবে, আমরা সবাই আশা করি, মানে স্পেশালি যারাই রাজনৈতিক অঙ্গনে আছেন, আমরা বিশ্বাস করি জনগণও তাই চাই, কিন্তু সবাই ভোট ছাড়া তো আর জনগণের হয়ে কথা বলতে পারি না। তো রাজনৈতিক অঙ্গনে যারা আছে আমরা সবাই আশা করি যে যত শীঘ্রই সম্ভব একটা ভালো সুষ্ঠু নির্বাচন দেবেন। এখন যত শীঘ্রই সম্ভব এটা একটু ভেগ হয়ে যায়, কারণ কত শীঘ্রই সম্ভব এটা যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন তারাই আরও ভালোভাবে বলতে পারবেন যে আইন শৃঙ্খলা বাহিনী বা লোকাল সরকার এই জায়গাগুলোতে এই জায়গাগুলোকে নির্বাচনের জন্য যে জায়গায় আনা দরকার এই ব্যবস্থাগুলোকে, সেটার জন্য কতখানি প্রতিকূলতায় তারা আছেন তারা আমাদেরকে পরিষ্কার করে না বললে আমরা বুঝতে পারবো না। আমরা এখন আশাবাদী, এই যে 6টা নতুন কমিশন হবার পর আমরা আশাবাদী যে ডিসেম্বরে যখন কমিশনের রিপোর্টগুলো দেওয়া হবে, এই কমিশন রিপোর্টের মাধ্যমে আমরাও জানতে পারবো এবং তখন ডিসেম্বরে বসেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সময় নিয়ে আমরা আলোচনাটা শুরু করতে পারবো, এইটা নিয়ে আমরা আশাবাদী। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত মুরব্বী একজন গুরুজন, উনি স্নেহের সাথে একজনকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এবং স্নেহে আবেগে, এবং যেহেতু ওনার সাথে কাজ করছেন 8 তারিখের কিছুদিন পর থেকে, সেহেতু স্নেহে আবেগে উনি হয়তো অনেক সুন্দর করে একটা কথা বলতে যে মাস্টার মাইন্ড শব্দটা ব্যবহার করেছেন, এটাকে খুব বেশি ঘাটাঘাটির তেমন কোনো কারণ আমি পার্সোনালি দেখি না। আর এগেন একটা জিনিস আমি একটু পরিষ্কার করব যে আন্দোলন গোছালো ছিল, এটা সত্যি কথা, এবং এই আন্দোলনে যে ধরনের কর্মসূচি এসেছে বা যে ধরনের সর্ট অফ এই যে যেমন আমার বিজ্ঞ সহ-আলোচক বললেন যে তাদেরকে যখন মানে এই যে তরুণদেরকে বা জেনজিদেরকে যখন রাজাকার বা এই ধরনের নোংরা শব্দ ব্যবহার করে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে, খোদ শেখ হাসিনা যখন করেছে তখন তাদের যে প্রতিক্রিয়া ছিল, কিন্তু একই প্রতিক্রিয়া 2018-তেও ছিল। পয়েন্টটা যেটা হয়েছে যে আসলে আন্দোলন গোছালো ছিল, এটা সত্যি, বাট আন্দোলন যত না গোছালো ছিল, পরিষ্কার ছিল হাসিনার সরকার কত অগোছালো ছিল। কারণ আন্দোলনে একটা জায়গায় স্পেশালি আপনি যদি দেখেন যে মিড জুলাই পর্যন্ত এক ধরনের আন্দোলন ছিল, তারপর ছাত্ররা পুরোপুরিভাবে এই আন্দোলনে ঢুকে গেল, মানে আপনার সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এরপর আমরা দেখলাম যেইভাবে মানে ওপেনলি গুলি করা শুরু হলো এবং ভিডিওগুলো ভাইরাল যাওয়া শুরু হলো। এই যে এই ভিডিওগুলো ভাইরাল যাওয়া যখন শুরু হলো, আসলে সোশ্যাল মিডিয়া বন্ধ না, সোশ্যাল মিডিয়া 18-19 তারিখে যে সরকার বন্ধ করলো, কারণ 15-16 তারিখের যে ভিডিওগুলো ভাইরাল যাওয়া শুরু হলো এবং ওইটার রিয়াকশনে এর আগে এগেন এখানে যারা আছেন কারোরই বয়স এত কম না যে গত 15 বছরে কি হয়েছে দেখেনি। গত 15.5 বছরে কেউ সাহস করে শেখ হাসিনার নামে কোনো পোস্ট সোশ্যাল মিডিয়াতে দেয়নি, এবং শুধু শেখ হাসিনার আশেপাশে কিছু নিয়ে পোস্ট দিলে অ্যারেস্টেড হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু যদি একটু খেয়াল করে থাকেন 15-16 তারিখ থেকে এত বিশাল আকারে খোদ শেখ হাসিনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে পোস্ট আসা শুরু হলো যে 15-16 তারিখে আমার কাছে অ্যাটলিস্ট, বাকি কার কাছে কি আমি জানি না, আমার কাছে অ্যাটলিস্ট পরিষ্কার হয়ে গেছিল যে এই সরকার শেষ,
এই সরকার এখন যে সময়ের ব্যাপার, মানে আজকে পড়তে পারে 16 তারিখের জায়গায় 26 তারিখে পড়তে পারে, আলটিমেটলি যে 5 আগস্ট পড়লো, কিন্তু এই সরকার শেষ এটা 15-16 তারিখে পরিষ্কার হয়ে গেছিল, বিকজ জনগণের ভিতরে, এবং এটা কোনো এজ ব্যারিয়ার নাই, মানে 30s বলেন, 40s বলেন, 20s বলেন, টিনস বলেন, কোনো এজ ব্যারিয়ার নাই ভাই। শেখ হাসিনার নামে সবাই 16 তারিখ থেকে পোস্ট দেওয়া শুরু হয়ে গেছিল, শেখ হাসিনাকে ইয়াহিয়ার চিত্রে দেখে একে পোস্ট দেওয়া শুরু হয়ে গেছিল, মানে এই সব কিছু। সো সোশ্যাল মিডিয়া আসলে বন্ধ করেছে এই কারণে না যে মানে সর্ট অফ শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বন্ধ হয়েছে বলে রাগ বেড়েছে, না, রাগ বাড়ার জন্য ওটা থামানো যায় কি করে, এগেন তাদের ব্যর্থতা, মানে যত না সাজানো আন্দোলন তত অসাজানো বা অগোছালো ছিল তাদের সরকার, যে তারা কিছুই সাজিয়ে করতে পারে নাই, যে হঠাৎ করে সোশ্যাল মিডিয়া বন্ধ করে, যেটা পরিষ্কার সবাই জানে হয়নি, বাট বলছে কিছু টাওয়ারে আগুন লেগে গেছে। সাজানো দমন নীতি চাইছিলেন দমন নীতির সাজানো গোছানো না, তাদের দমনেরও কোনো নীতি প্রকারই ছিল না, মানে তারা এত জায়গায়, মানে বিক্ষোভটা এত জায়গায় তারা তুলে দিয়েছে গত 15.5 বছরে, এমন কোন গোষ্ঠী গ্রুপ বাদ দেয়নি যারা এই সরকারের উপরে ক্ষিপ্ত ছিল না, যারা হাসিনার উপরে ক্ষিপ্ত ছিল। যেটা বলেছেন যে যখন শেখ হাসিনা তাদেরকে রাজাকার বললো, তখন যে বললো যে কে বলেছে স্বৈরাচার, এই জন্য বললো যে সরাসরি, তখন শেখ হাসিনাকে তারা নির্ধারণ করে। তারপরে বাবু হাজার যে আপনি বলতে চাচ্ছেন আন্দোলন গোছানো যতটা না ছিল তার চেয়ে বেশি অগোছানো ছিল যে সরকারটি বিগত হয়েছে, সেই সরকারটা আন্দোলন গোছালো ছিল। প্রথমত আমি ইতিবাচকভাবে দেখতে চাই যে আলোচনা জো বাইডেন সাহেবের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়েছে। ওনার অবভিয়াসলি সর্ট অফ জো বাইডেনের আগে যারা ছিলেন ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে এবং ডিএনসি এই সাথেও আছেন যারা, তাদের সাথে ওনার যেহেতু পুরনো একটা বন্ধুত্ব সম্পর্ক আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করেছিলাম যে সর্ট অফ যুক্তরাষ্ট্রে অ্যাটলিস্ট জো বাইডেন যতদিন প্রেসিডেন্ট আছেন বা ডেমোক্রেটিক পার্টি যতদিন থাকবে, আমরা আরও বন্ধুসুলভ, বেশি বন্ধুসুলভ আচরণ পাবো, এবং সেখান থেকে ভিন্নতা কিছু যে আমরা পেয়েছি এই পর্যন্ত তা না। সো আমি সাধুবাদ জানাই যে আলোচনাটা হয়েছে। এখন পয়েন্ট হলো সংস্কারের, এটাতে আসলে জো বাইডেনকে বলবার বা হোয়াইট হাউসের যারা মুখপাত্র তারা কি বলছে এখানে তাদেরকে নিয়ে বলবার কিছু নেই, কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও সংস্কারের বাইরে কথা বলেননি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকে, মানে পরপর দুবার যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনগণের জন্য বক্তব্য রাখলেন, দুবারই উনি সংস্কারের কথা বলেছেন। এর ভিতরে একবার সময় নিয়ে আজকে কোনো একজন বিজ্ঞ আলোচক কথা তুলেছিলেন যে সময়ের ব্যাপারে ইউনূস সাহেব, ডক্টর ইউনূস কথা বলেছেন, কিন্তু উনি কথা বলেছেন, উনি ওনার পাবলিক বক্তব্যেই বলেছেন যৌক্তিক সময়, এবং উনি বলেছেন যৌক্তিক সময়, অন্যরা বলেছেন এই কথাটা এবং উনিও মেনে নিয়েছেন, এইভাবে উনি কথা বলেছেন। তো যৌক্তিক সময় একটা ছোট প্রবলেম হলো যৌক্তিক সময় কি বিষয় যৌক্তিক সময়, এবং যেহেতু বিষয়টাই আসলে আমরা এখন আরেকজন বিজ্ঞ আলোচক কথা বলেছেন রোড ম্যাপ নিয়ে, যেটাও আমরা সাধুবাদ জানি, আমরা রোড ম্যাপ চাই, বাট রোড ম্যাপ, সময়, যৌক্তিক সময়, সংস্কার, এই সব কিছুর আগে আসলে আমরা জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য কি। মানে একবার আপনি লক্ষ্যটা পরিষ্কার করার পর, উদ্দেশ্যটা পরিষ্কার করার পর আমরা ওই উদ্দেশ্য ভিত্তিক রোড ম্যাপের আলোচনায় আসতে পারি, ওই উদ্দেশ্য ভিত্তিক সময় কতখানি লাগবে আলোচনায় আসতে পারি, ওই উদ্দেশ্য ভিত্তিক যৌক্তিক সংস্কার কি কি প্রয়োজন সেটা আলোচনা করতে পারি। সংস্কার অত্যন্ত ভেগ একটা টার্ম, সংস্কার সবসময় চলবে, মানে যতদিন একটা দেশ থাকবে, যতদিন সরকার থাকবে, ততদিন সংস্কার চলবে। অন্তর্বর্তীকালীন সরকারের গোল সংস্কার হতে পারে না, তাদের যে গোলটা হবে সেই গোলটা বাস্তবায়ন করতে কি কি সংস্কার লাগবে এইটা তারপর রোড ম্যাপে আসবে, যেটা আমার একজন বিজ্ঞ আলোচক বলেছেন। সো আমি প্রথমে আশা রাখবো যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে তারা তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্যটা ক্লিয়ার করবেন। এখন তারা মেহমান হিসেবে যেখানে গেছেন হোয়াইট হাউসে, তো যেই অন্তর্বর্তীকালীন সরকার মেহমান হিসেবে গেছেন, তারাই যেহেতু তাদের লক্ষ্য উদ্দেশ্য বলেননি, শুধুমাত্র সংস্কার নিয়ে কথা বলেছেন, সেখানে হোয়াইট হাউসকে তো আমরা দোষারোপ করতে পারি না তারা সংস্কারের বাইরে কি কথা বলে। মানে আসলে আমার ক্রিকেট খেলা তেমন একটা দেখা হয় না আনফর্চুনেটলি, তবে যখন দেখতাম মুশফিকুর রহিম আমার খুব পছন্দের খেলোয়াড় ছিলেন, আমি বিশ্বাস করি তিনি এখনো খেলছেন। একজন খেলোয়াড় যদি অবসর নিতে চান বা যে কোনো কেউ, তার যে কোনো কর্মরত ব্যক্তি যদি অবসর নিতে চান, তার পুরো অধিকার আছে অবসর নেবার। ভিন্ন বিষয় তার রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক পরিচয় দিয়ে কিছু আসে যায় না, কারণ আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ রাজনীতি করে নাই, তার অন্য কাজ করেছে, তো আমি এদেরকে রাজনীতিবিদও ধরি না, সো সেটা আরেকটা ভিন্ন বিষয়। বাকি আসেন তার খেলার কতখানি অধিকার আছে বা কি আছে, এইটা যদি তার বিরুদ্ধে কোনো আইনত অপরাধ প্রমাণিত না হয় বা সরকার যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই তার খেলার অধিকার আছে। তবে হাসিনা সরকারের দোসর যারা ছিল, তারা যেইভাবে মানে যতগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইনক্লুডিং অ্যান্ড নট লিমিটেড টু গণহত্যার সাথে জড়িত,
তাতে অত্যন্ত মুশকিল হবে প্রমাণ করা যে এই সরকারের আমলে যারা সংসদে ছিল বা ক্ষমতাবান অবস্থায় ছিল তারা কোনোভাবেই একসাথে কাজ করেনি এই সরকারের ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলোতে। আমি ছোট্ট দুই একটা কথা এডিশনালি একটু অ্যাড করতে চাই যদি অ্যালাউ করেন। এই যে সংস্কার নিয়ে কথা হচ্ছে এবং আজকে আমাদের বিজ্ঞ আলোচকরাও কথা বলছেন, এখানে আমি প্রথমে কথাটা একটু শুরু করেছিলাম যে সংস্কার অত্যন্ত ভেগ একটা টার্ম, এবং সংস্কার এই যে কথা হচ্ছে দুদকের সংস্কার, দুদক এগেন সব জায়গায় সংস্কার দরকার, বা দুদক আইন যদি দুদকের আইনগুলো যদি দেখেন অল্প কিছু দুর্বলতা আছে, আসলে কয়েকটা আইন আছে যেটা শক্ত করা দরকার, বাট তার বাইরে অ্যাজ ফার অ্যাজ স্ট্রাকচারাল বা আইনে দুদকে খুব বেশি সংস্কার করার দরকার নাই। প্রবলেম যেটা হলো আমাদের সংস্কৃতির প্রবলেম ভাই। সংস্কৃতি আপনি দুই একটা সংস্কার মানে দুই একটা লিগাল সংস্কার দিয়ে এটা করতে পারবেন, এটা গোজ ওভার টাইম। এই যে যেমন মনে করেন যারা অর্থ পাচার করেছে, আমাদের কারেন্ট মানে এই দেশের কারেন্ট আইনে এইটা মানে বিশালভাবে দণ্ডনীয় অপরাধ, এটা ট্রিজন সমতুল্য অপরাধ, মানে আপনার ফাঁসি হয়ে যাবে এটার জন্য। এটা তো অলরেডি আইনে আছে, থামাতে পেরেছেন না, বিকজ আমাদের সংস্কারটা নষ্ট, সেন্ট্রালাইজড ক্ষমতা, এবং সেখান থেকে আমরা উল্টাপাল্টা করতে চেষ্টা করছি। একইভাবে ৭১-এ যেমন যখন আমরা মুক্তিযুদ্ধে গেছি, আমাদের যে ভাইরা আমাদের যারা গেছেন তারা পাকিস্তানের বিরুদ্ধে ট্রিজনাস অ্যাক্ট করেছেন। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে কোনো ট্রিজনাস অ্যাক্ট হয় নাই। আমাদের সংবিধান সংস্কার দরকার, জাস্ট বিকজ ট্রিজনাস অ্যাক্ট হয় নাই বলে সংবিধান সংস্কার দরকার না তা না, সংবিধান সংস্কার দরকার। এবং বড় দাগে আমাদের সংবিধানে কি কি সংস্কার দরকার এইটা একটা মতো আগে থেকেই মানে গত 52 বছরে পরিষ্কার হয়ে গেছিল, বাট মোর সো গত কয়েক সপ্তাহের আলোচনায় জনগণের যারা ইন্টারেস্টেড এটা শোনার তাদের সবার কাছে পরিষ্কার। সো এই সংস্কারগুলো আমরা যদি একটা প্রমিস পর্যন্ত নিয়ে নেই রাজনৈতিক দলদের কাছ থেকে, কারণ রাজনৈতিক দলই কিন্তু যদি নির্বাচনের মাধ্যমে আসে তাহলে সম্পৃক্ততা, জনগণের সম্পৃক্ততা নিয়ে আসে, যেখানে তারা অধিকারটা পায় এই সংস্কারগুলো করবার। এই সংস্কারগুলো এটার মাধ্যমে আসুক আমি চাই।